নমস্কার বন্ধুরা, ইনফিনিটি স্টোরি বক্সে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম পার্থ দাস। বাঙালি মানেই তো ধোয়া ওঠা চায়ের কাপ আর রহস্যের হাতছানি। আর রহস্যের কথা বললেই যার নাম সবার আগে মনে আসে তিনি হলেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। বাংলার সাহিত্যের জাদুঘর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে জন্ম নেওয়া এই চরিত্রটি আজও আমাদের বাঙালির আবেগে, মননে ও মগজে সমানভাবে প্রাসঙ্গিক। শরদিন্দুবাবুর সেই কালজয়ী সৃষ্টি এবং সেই চেনা জগৎকে ভালোবেসেই তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আজ আমরা আপনাদের শোনাবো আমার অর্থাৎ পার্থ দাসের লেখা একটি নতুন গল্প, যা ব্যোমকেশ বক্সীর জগৎ থেকে অনুপ্রাণিত। আজকের গল্পের নাম ব্যোমকেশ ও রহস্যময় বাঁশিওয়ালা। হ্যারিসন রোডের সেই পরিচিতি ঘর, অজিতের কলম, সত্যাবতীর যত্ন আর ব্যোমকেশের তীক্ষ্ণ বুদ্ধি সব মিলিয়েই আজ আমরা পাড়ি দেব এক নতুন রহস্যভেদে। তবে আর দেরি কেন, চলুন ফিরে যাই সেই হ্যারিসন রোডের চিলকোঠায়। আলো আঁধারির খেলায় শুরু হোক আজকের গল্প। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আপনি কে? ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। বাইরে তখন অজরে শ্রাবণের বৃষ্টি নেমেছে। হ্যারিসন রোডের আমাদের এই দোতলার ঘরটা জানলা দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টটা ঝাপসা দেখাচ্ছে, যেন কোনো কুয়াশায় আচ্ছন্ন স্মৃতি। ব্যোমকেশ ইজি চেয়ারে গা হেলিয়ে এক মনে ছাদের কড়িকাঠ গুনছেন, আর আমি টেবিলে বসে কলম কামড়াচ্ছি। সত্যান্বেষী জীবনে অলস সময় খুব কমই আসে, কিন্তু যখন আসে তখন সময় যেন কাটতেই চায় না। ব্যোমকেশ হঠাৎ বলল, আচ্ছা অজিত, তুমি কি হ্যামিল্টনের বাঁশিওয়ালার গল্পটা বিশ্বাস করো? আমি চমকে উঠলাম। হঠাৎ রূপকথা? ব্যোমকেশ সিগারেটটা ধরিয়ে একগাল ধোয়া ছেড়ে বলল, রূপকথা অনেক সময় সত্যি ঘটনার বিকৃত রূপ হয়। গত 2 মাসে খবরের কাগজ পড়েছো? দিল্লি, লখনউ আর এখন মধ্যপ্রদেশ, জনা 15 স্কুল ছাত্রী নিখোঁজ। কোনো রক্তারক্তি নেই, কোনো ধস্তাধস্তি নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কমন ফ্যাক্টর হলো দুটো, সবার বয়স 10 থেকে 12, আর প্রত্যেকেই কোনো না কোনো সুরের প্রতি দুর্বল। ঠিক সেই মুহূর্তেই সত্যবতী ঘরে ঢুকলো, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। আবার ঘুম খারাপি? তোমাদের কি বৃষ্টির দিনেও নিস্তার নেই? ব্যোমকেশ হাসল, কিন্তু সেই হাসিতে একটা গাম্ভীর্য ভাব ছিল। দরজা কড়া নাড়ল পটিরাম। বলছিলাম বাবু, বাইরে একজন পিয়ন এসেছিল, আপনার জন্য একটা টেলিগ্রাম দিয়ে গেল। ব্যোমকেশ টেলিগ্রামটা পড়ে আমার দিকে তাকালো, তার চোখে তখন শিকারী জন্তুর তীক্ষ্ণতা। অজিত, তৈরি হয়ে নাও। ভারত সরকারের বিশেষ অনুরোধ, কিডন্যাপিং গ্যাংয়ের মুভমেন্ট এখন পূর্ব ভারতের দিকে। আমাদের গন্তব্য হলো আসাম। আর হ্যাঁ, সত্যবতী যাবে। আসামের যা রূপ, যা বিপদ, তোমাকে একা রেখে যাবার আমার সাহস নেই। সত্যবতী ঘুরতে যাওয়ার খুশিতে বলল, সত্যি বলছো? কতদিন পর আমরা আবার কোথাও ঘুরতে বেরোবো। আমি তাহলে এক্ষুনি গোছগাছ শুরু করি। গুয়াহাটি স্টেশনে যখন নামলাম তখন সন্ধে নামছে। ব্রহ্মপুত্র বুক চিরে আসা ঠান্ডা বাতাসের একটা আবছা গন্ধ। স্টেশনে আমাদের রিসিভ করতে এসেছেন গুয়াহাটি পুলিশ কমিশনার মিস্টার বড়ুয়া এবং তার সাথে এক সৌম্যদর্শক ভদ্রলোক। পরনে ধবধবে সাদা ধুতি এবং পাঞ্জাবি, কাঁধে একটা কাশ্মীরি শাল, হাতে একটি অদ্ভুত কারুকাজ করা হাতির দাঁতে বাঁধানো ছুরি। মিস্টার বড়ুয়া পরিচয় করিয়ে দিলেন। ব্যোমকেশ বাবু যে, কেমন আছেন? আরে আমি তো ভালোই আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালোই আছি। যাই হোক, ইনি হলেন প্রভাস সূর্য, আসামের বিখ্যাত লোক সাংস্কৃতিক গবেষক এবং সমাজসেবী। কেসটায় পুলিশকে ভীষণভাবে উনি সাহায্য করছেন। ওর চ্যারিটি ট্রাস্ট নিখোঁজ মেয়েদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রভাতবাবু বিনীতভাবে হাসলেন, তার গলার স্বর খুব ভরাট ও মিষ্টি। আপনি তাহলে ব্যোমকেশ বাবু? আপনার নাম অনেক শুনেছি,
কিন্তু আসামের এই বিপদ মোকাবিলা করতে আপনার মস্তিষ্কের সাথে আমার স্থানীয় জ্ঞান হয়তো কাজে লাগবে। এই রহস্যময় অপহরণের পেছনে কোনো এক অতি প্রাকৃতিক শক্তি আছে বলে স্থানীয়রা বিশ্বাস করে। আমরা সার্কিট হাউসে উঠলাম। প্রভাতবাবু আমাদের ছায়ার মতো সঙ্গী হলেন। তিনি চমৎকার কথা বলেন। আসামের জঙ্গল, কামাখ্যা মন্দিরের তন্ত্র সাধনা আর আদিবাসী সুর নিয়ে তার অগাধ পণ্ডিত্য। সত্যবতী তো ওর ব্যবহারে মুগ্ধ। প্রভাতবাবু সত্যবতীকে বললেন, বৌদি, আপনি একটু সাবধানে থাকবেন। এই অপরাধী কিন্তু সৌন্দর্যের পূজারী। নিখোঁজ হওয়া প্রত্যেক কটি মেয়েই দেখতে সুন্দর এবং গান বা নাচে পারদর্শী। পরের দিন আমরা তেজপুর পৌঁছলাম। প্রভাতবাবুর গাড়িতেই আমরা ঘুরছি। তিনি আমাদের নিয়ে গেলেন চা বাগানের রাস্তায়। প্রভাতবাবু বললেন, ব্যোমকেশ বাবু, আমি একটা প্যাটার্ন লক্ষ্য করেছি। যেখানে জিপসি বা বেদেদের দল তাঁবু ফেলেছে, সেখানেই কিছুদিন পর বাচ্চারা নিখোঁজ হয়েছে। তেজপুরের রংঘর এলাকায় এখন একদল জাদুকর এসেছে। ব্যোমকেশ চুপ করে সবটা শুনছিল। সে হঠাৎ প্রভাতবাবুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রভাতবাবু, আপনার এই ছুরিটা খুব সুন্দর। এটা কি বিশেষ কোনো কাঠের নাকি? প্রভাতবাবু একটু অপ্রস্তুত হয়েই হাসলেন। ও কিছু না, এটা আমার ঠাকুরদার আনন্দে বাঁশ আর চন্দন কাঠের মিশ্রণ। আমার লাকিচাম বলতে পারে। প্রভাতবাবু খুব উৎসাহ নিয়ে জিপসির সর্দারের সাথে কড়া ভাষায় কথা বলতে লাগলেন। পুলিশ জিপসিতে জেরা করা শুরু করলো। ওদের তাঁবু থেকে কিছু বাচ্চাদের জামা কাপড় পাওয়া গেল। মিস্টার বড়ুয়া উত্তেজিত হয়ে বললেন, কি দেখলেন তো কি বলেছিলাম? কালপিটকে পেলাম তো, আসুন। ব্যোমকেশ কিন্তু সন্তুষ্ট নয়। সে তাঁবুর বাইরে তাকিয়ে কি বেশ একটা ভাবছিল। আর ব্যোমকেশ বাইরে যেখানে তাকিয়েছিল সেখানে দামি জুতো আর একটা পুরো সিগারেটের টুকরো পড়ে আছে। ব্র্যান্ডটা বিদেশি, কিন্তু জিপসিরা তো বিড়ি খায়। ব্যোমকেশ ফিসফিস করে আমাকে বলল, অজিত, যা দেখছো তা কিন্তু সত্যি নয়। আর যা সত্যি তা এখনো আড়ালে। জিপসিরা চোর হতে পারে, কিন্তু এত অর্গানাইজ ক্রাইম করার ক্ষমতা ওদের নেই। ফেরার পথে গাড়িতে প্রভাতবাবু বললেন, যাক, জিপসিগুলো ধরা বললেই শান্তি। আমি কালই খবরের কাগজে বিবৃতি দেব। ব্যোমকেশ জানালার বাইরে তাকিয়ে বলল, এত তাড়াহুড়ো করবেন না প্রভাতবাবু, সাপটা এখনো গর্তে। আমরা শুধু খোলসটা দেখেছি। মানে কি বলতে চাইছেন? মানেটা বুঝতে গেলে আরো কিছুদিন সময় লাগবে, তাই এক্ষুনি হুড়োহুড়ি করবেন না। আরো কিছুদিন সময় নিন। রাতে সার্কিট হাউসে অদ্ভুত একটা ঘটনা ঘটল। মাঝরাতে হঠাৎ মনে হলো কে যেন খুব করুণ সুরে বাঁশি বাজাচ্ছে। সুরটা এতই মায়াবী যে ঘুমের মধ্যে মনটা আচ্ছন্ন হয়ে যায়। আমি ধর্মর করে উঠে বসলাম। ব্যোমকেশ শুনছ? ব্যোমকেশের বিছানা খালি। আমি বারান্দায় গিয়ে দেখি ব্যোমকেশ রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর তার পাশে সত্যবতী। সত্যবতী বলল, এই সুরটা, এটা তো আজ প্রভাতবাবুর গলায় গুনগুন করতে শুনেছি বিকেলে। তুমি নিশ্চিত? হ্যাঁ, আজ যখন উনি আমাকে কামাখ্যার গল্প বলেছিলেন তখন আনমনে এই সুরটাই ভাজছিলেন। বলেছিলেন এটা নাকি আহ্বান সঙ্গীত। ব্যোমকেশ কথাটা শুনে কিছু একটা ভাবতে ভাবতে কারোর দিকে না তাকিয়ে শোয়ার ঘরে চলে গেল। আমি আর সত্যবতী দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম। পরদিন সকালে ব্যোমকেশ প্রভাতবাবুকে বললেন, চলুন প্রভাতবাবু, আজ আমরা কাজিরাঙ্গার দিকে যাব। প্রভাতবাবু একটু ইতস্তত বোধ করলেন। কাজিরাঙা? কিন্তু পুলিশ তো জিপসিদের। ব্যোমকেশ স্থির গলায় বলল, পুলিশ তাদের কাজ করুক, আমি আমার কাজ করব। আপনি কি আমাদের গাইড করবেন না? অবশ্যই অবশ্যই, অতিথি যা চাইবেন। কাজিরাঙ্গার গভীর জঙ্গলের কাছে এক পরিত্যক্ত ব্রিটিশ বাংলো। স্থানীয়রা বলে ওটা ভুতুড়ে বাড়ি। প্রভাতবাবু বললেন, ব্যোমকেশ বাবু, এখানে যাওয়াটা কি ঠিক হচ্ছে? জায়গাটা ভারী নিরাপদ নয়। ব্যোমকেশ বলল, নিরাপদ তো আমাদের শোবার ঘরটাও নয় প্রভাতবাবু। চলুন। বাংলোর ভেতরে ধুলো আর জঞ্জাল, কিন্তু ব্যোমকেশ সোজা মাটির নিচে যাওয়ার একটা গোপন দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা আধুনিক লক দিয়ে আটকানো। ব্যোমকেশ প্রভাতবাবুর দিকে ফিরে হাসলো। প্রভাতবাবু, আপনার সেই অদ্ভুত ছুরিটা একটু দেবেন? আমার মনে হয়
ওটার মাথাটা এই লকের গর্তে ঠিক ফিট করবে। প্রভাতবাবুর মুখটা হঠাৎ পাথরের মতো শক্ত হয়ে গেল। সে অমায়িক হাসিটা মিলিয়ে গেল, ফুটে উঠল এক হিংস্র আক্রোশ। তিনি পিছিয়ে গেলেন আর বললেন, আপনি বড্ড বেশি বোঝেন ব্যোমকেশবাবু। প্রভাতবাবুর গলার স্বর মুহূর্তের মধ্যে বদলে গেল। তিনি ছুরিটা ঘোরালেন। আমি শিল্প ও সৌন্দর্যের সংগ্রাহক ব্যোমকেশবাবু। এই মেয়েগুলো আমার কাছে একটা শিল্প করিনি, ওদের আমি বিদেশের বাজারে পাঠাই যেখানে শিল্পের কদর আছে। আর পুলিশ, তারা তো জিপসিদের নিয়েই ব্যস্ত। মুহূর্তের মধ্যে ছুরির নিচ থেকে বেরিয়ে এলো এক ধারালো সরু ব্লেড। আর ছুরির ওপরের অংশটা আসলে একটা হাই ফ্রিকোয়েন্সি বাস, যা মানুষের পুরোপুরি শুনতে পায় না, কিন্তু বাচ্চারা হিপনোটাইজ হয়ে যায়। অজিত, সত্যবতী, সরো! প্রভাতবাবু একটা সুইচ টিপলে বাংলোর গোপন কুঠুরি থেকে বেরিয়ে এলো পোষা গুন্ডারা। প্রভাতবাবু উত্তেজিত হয়ে হাসলেন। শুরু হলো লড়াই। প্রভাতবাবু ভেবেছিলেন আমরা নিরস্ত্র, কিন্তু ব্যোমকেশের ইশারায় আমি পকেট থেকে রিভলভার বার করলাম। কিন্তু গুলি করার আগেই প্রভাতবাবু সত্যবতীকে টেনে নিলেন নিজের কাছে, আর গলায় সেই ধারালো ছুরির প্লেট। বন্দুক পেলুন ব্যোমকেশবাবু, নইলে আপনার স্ত্রীকে বাধ্যতামূলক আমাকে মারতে হবে। প্রভাতবাবু হেসেস করে বললেন এবং ব্যোমকেশ হাত ধরল। শান্ত হন প্রভাতবাবু, প্লিজ শান্ত হন। আপনি জিতেছেন, আমাদের যেতে দিন। প্রভাতবাবু ব্যঙ্গ করে বললেন, যেতে দেবো? আপনারা বড্ড বেশি জেনে ফেলেছে। ঠিক সেই সময় সত্যবতী যা করলো তার জন্য কেউ আমরা প্রস্তুত ছিলাম না। সে তার শাড়ির আঁচলে লুকোনো শুকনো লঙ্কার গুঁড়ো, যা তা মার্কেট থেকে কিনেছিল রান্না করবে বলে, ছুড়ে দিল প্রভাতবাবুর চোখে। বলে প্রভাতবাবু চিৎকার করে উঠলেন। হাতটা আলগা হতেই ব্যোমকেশ বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো তার উপর। এক ঘুষিতেই ছিটকে পড়লো সেই শয়তানের ছুরি। আমি আর মিস্টার বড়ুয়া এবং গোটা পুলিশ সমেত ঘিরে ফেললাম সবাইকে। বাংলোর গোপন ঘর থেকে উদ্ধার হলো নিখোঁজ 7টা মেয়ে, তার মধ্যে তেজপুরের জয়াও ছিল। আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। প্রভাত সূর্য এখন পুলিশের ভ্যানে, তার সেই সৌম্যরূপ খসে পড়ে এখন এক বীভৎস অপরাধী চেহারা বেরিয়ে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, ব্যোমকেশ, তুমি কখন বুঝলে প্রভাতবাবু আসল লোক? ব্যোমকেশ ট্রেনের কামরায় উঠতে উঠতে বলল, প্রথম সন্দেহটা হয় স্টেশনে। যে ব্যক্তি লোক সংস্কৃতির গবেষক, সে কেন জিপসিদের ডেরায় বিদেশি সিগারেটের গন্ধে বিচলিত হয় না? দ্বিতীয়ত, তার জুতোর তলায় লেগে থাকা লাল মাটি, যা একমাত্র এই পরিত্যক্ত বাংলোর এলাকাতেই পাওয়া যায়। অথচ তিনি বলছিলেন তিনি গত 1 মাসে ওদিকে জানেনি। আর শেষ প্রমাণ দিল সত্যবতীর ওই সুর, যে সুর বাচ্চারা শুনেছিল, সেটা প্রভাতবাবু আনমনেই ভাজছিলেন। সত্যবতী জানলার ধারে বসে বলল, কিন্তু মানুষ এত সুন্দর দেখতে হয়েও এত ভয়ঙ্কর কি করে হয়? ব্যোমকেশ সত্যবতীর হাতটা আলতো করে ধরে বলল, শয়তান কখনো শিং আর লেজ নিয়ে আসে না সত্য, সে আসে সবচাইতে বিশ্বাসযোগ্য মানুষের রূপ ধরে। তাকে চিনতে গেলে শুধু চোখ নয়, মন দিয়ে দেখতে হয়। কামরূপ এক্সপ্রেস হুইসেল দিল। ট্রেনের চাকা গড়াতে শুরু করলো। পেছনে পড়ে রইল নীল পাহাড় আর এক ভয়ঙ্কর স্মৃতি। ব্যোমকেশ পকেট থেকে দেশলাই বের করে সিগারেট ধরাল। ধোঁয়াগুলো মিলিয়ে গেল বাইরে অন্ধকারে, ঠিক যেমন মিলিয়ে গিয়েছিল সেই অদৃশ্য বাঁশিওয়ালা। এতক্ষণ শুনছিলেন ব্যোমকেশ ও রহস্যময় বাঁশিওয়ালা। অজিত এবং প্রভাতবাবুর চরিত্রে গৌতম, সত্যাবতীর গলায় অর্পিতা, বড়ুয়াবাবুর চরিত্রে আনন্দ এবং ব্যোমকেশ বক্সি, পুটিরাম ও গল্পের সূত্রধর হিসেবে এতক্ষণ আমি ছিলাম পার্থ। আশা করি আজকের গল্পটা আপনাদের সকলের ভালো লেগেছে। তাই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে গিয়ে লিখুন যে পরের গল্পটা আপনি কিসের উপরে চান। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।